প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এমন এক আইনজীবী যে কিনা এই ট্রাইব্যুনাল যখন জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার করে তখন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি যদি জিততেন তাহলে বিশ্ব জানতো কিভাবে জামায়াত শিবির ডক্টর ইউনূসের সমর্থিত গোষ্ঠী এবং বিদেশি শক্তি বাংলাদেশের স্বাধীনতা হরণের জন্য অস্ত্র, অর্থ ও ষড়যন্ত্র করেছিল। আইনমন্ত্রী সহ যারা এখন বন্দী আছেন তাদেরকে আগস্ট মাসে দিয়ে দেওয়া। আগস্ট শোকের মাস, বঙ্গবন্ধুকে মাস, সে মাসেই তারা কার্যকর করতে চাইছে। জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনার সরকারকে অস্ত্রের জোরে ক্ষমতা থেকে উৎখাতের পর ডক্টর ইউনূসকে সামনে রেখে যে সরকার গঠন করে তা যে মূলত জামায়াতের সরকার, তাতে তো কারোর সন্দেহ থাকার কথা নয়, নাকি আছে বলেন? জামায়াতের টাকায়, জামায়াতের শক্তিতে, শিবিরের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিটি মাথায় জামায়াত নেতাদের বসানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রধান প্রসিকিউটর নিয়োগ, যার মধ্যে প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এমন এক আইনজীবী যে কিনা এই ট্রাইব্যুনাল যখন জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের বিচার করে তখন তাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন। সবসময় আপনারা তাকে টিভিতে দেখেছেন জামায়াত নেতাদের পক্ষে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে। ট্রাইব্যুনালের প্রধান পদ পেয়ে তিনি জোরে সোরে বলতে শুরু করেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে নাকি তিনি গণহত্যার স্পষ্ট প্রমাণ পেয়েছেন। আমরা তখনই বলেছিলাম যে গণহত্যার সংজ্ঞাটি হয়তো এই বটতলার আইনজীবী জানেন না, না হয় তিনি জাস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের দিতে চান, যার জন্য তিনি আইনের নামে দড়ি পাকানোর কাজটি করছেন না। মজার ব্যাপার হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানোর পর থেকেই আওয়ামী বিরোধী শিবিরে ফ্যাসিবাদের মতো শব্দ যেন ফ্রিতে বিরানো হয়েছে। আর প্রকৃত গণহত্যাকারী দল জামায়াত তো এতবার আল্লাহর নামও নেয় না যতবার ফ্যাসিবাদ আর গণ শব্দ দুটি আওয়ামী লীগের নাম নেওয়ার সময় বলে। আসুন গণহত্যা কাকে বলে একবার ছোট্ট করে আপনাদের বলে যাই। জাতিসংঘের গণহত্যা কনভেনশন 1948 অনুযায়ী গণহত্যা বলতে বোঝায় এক, কোনো জাতি, ধর্ম, বর্ণ বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংগঠিত নিম্নলিখিত কাজ, যেমন ক, গোষ্ঠীর সদস্যদের শারীরিক বা মানসিক ক্ষতি সাধন, ইচ্ছাকৃতভাবে জীবনযাত্রার ব্যবস্থা এমনভাবে পরিবর্তন যা গোষ্ঠীর আংশিক বা পূর্ণ ধ্বংস ডেকে আনে, জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা, গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর। কোথাও গণহত্যা ঘটেছে কিনা তা বোঝার জন্য তিনটি আবশ্যকীয় শর্ত আছে। সেগুলো হলো নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা, জাতি, ধর্ম, বর্ণ ভিত্তিক, যেটা আমি আগে বলেছি, ধ্বংসের সুস্পষ্ট অভিপ্রায়, পরিকল্পিত এবং সংগঠিত হওয়া। তো এই উকিল তাজুল ইসলাম এতদিনে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলে সেই অভিযোগ প্রমাণ করা যাবে না। তাই সর্বশেষ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের নামে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্র থেকে গণহত্যার অভিযোগ বাদ দিয়ে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের অভিযোগ এনেছেন। উকিল সাহেব একটু লেখাপড়া হয়তো করে থাকবেন এই 9 মাসে, না হয় তাদের বিদেশি পরামর্শক বলে যাকে নেওয়া হয়েছে তার বুদ্ধিতেই হয়তো এই গণহত্যার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। কিন্তু গণহত্যা বাদ দিয়ে যে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দেওয়া হয়েছে তাও যে ধোপে টিকবে না সেটি বোঝার জন্য উকিল হওয়ার দরকার নেই, ব্যারিস্টারি পড়তে লন্ডন আসারও দরকার নেই। তার আগে চলুন 2024 সালের জুলাই মাসে একটু ফিরে যাই আমরা। কোটা বাতিলের দাবিতে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল তখনকার ঘটনা প্রবাহ তো নিশ্চয়ই মনে আছে আপনাদের। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মার্কিন দূতাবাস, ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণার পর থেকেই বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকে। পুলিশ বনাম ছাত্রদের সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নেয়। তারপর তো 5 আগস্ট তারিখে শেখ হাসিনাকে উৎখাত করে রাষ্ট্রীয় নিরাপত্তায় ভারতে পাঠানো হয় এবং জিহাদি নেতাদের নিয়ে ডক্টর ইউনূসের ক্ষমতায় আরোহণ ঘটে। তারপরও পুরো আগস্ট মাস জুড়েই বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটতে থাকে এবং হত্যাকারীদের আইন করে দায় মুক্তি দেওয়া হয়, এমনকি কেউ কোনো মামলাও করতে পারবেন না বলে রাষ্ট্র ঘোষণা দিয়ে এই সকল হত্যাকাণ্ডের দায় রাষ্ট্রের কাঁধে নিয়ে নেয়। এখন একটা জরুরি প্রশ্ন তুলিতে হবে, যদি জুলাই আগস্টের পুলিশ সহ আওয়ামী লীগ সমর্থকদের দায় রাষ্ট্র নিজের কাঁধে তুলে নিয়ে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনার শাসনামলে ঘটা হত্যাকাণ্ডের দায় কেন শেখ হাসিনার হবে? আর তার সরকার প্রধান হিসেবে
দেশ রক্ষার অজুহাতে কেন এর থেকে তিনিও দায় মুক্তি পাবেন না? এক ঘটনায় দুই ধরনের বিচার কেন হবে? কিভাবে হবে? সরকার সহ অনেকেই প্রথমে গলাবাজি করেছিলেন আন্তর্জাতিক আদালতে যাবেন, আন্তর্জাতিক আদালতে যাবেন। হেগে যে আইসিসি আছে তার কথা বলেছে, কিন্তু তারপরে তারা আবার সেখান থেকে ফেরত এসেছে। কেন তারা আইসিসিতে বা আন্তর্জাতিক আদালতে যায়নি সেটা বোঝার জন্য আইনজ্ঞ হওয়ার দরকার নেই, আছে কি? তার মানে 2024 সালের জুলাই মাসকে যদি একটি ময়দান হিসেবে চিহ্নিত করি, তাহলে রাষ্ট্রকে রক্ষার শেষ সৈনিকটি হচ্ছেন শেখ হাসিনা, যিনি 71-এর মুক্তিযোদ্ধাদের মতোই দেশটাকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। যদিও তিনি হেরে গেছেন এবং সেই সঙ্গে হেরে গেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আজ তাকে দায় দেওয়া হচ্ছে, তাকে মানবতা বিরোধী অপরাধী করা হচ্ছে, কারণ তিনি রাষ্ট্রকে জিহাদিদের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। তিনি যদি জিততেন তাহলে বিশ্ব জানত কিভাবে জামায়াত শিবির, ডক্টর ইউনূসের সমর্থিত গোষ্ঠী এবং বিদেশি শক্তি বাংলাদেশের স্বাধীনতা হরণের জন্য অস্ত্র, অর্থ ও ষড়যন্ত্র করেছিল। তাহলে সত্যিকারের গণহত্যা তবে কারা ঘটিয়েছিল বলুন তো? আজকের বাংলাদেশে যে আইন করে যাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, পুলিশ, আওয়ামী লীগ নেতাদের পরও যাদের বিরুদ্ধে মামলা নিষিদ্ধ, সেটাই কি আসলে গণহত্যা নির্লক্ষা নয়? কি মনে হয় আপনার? আর শেখ হাসিনা 2024-এর জুলাইয়ে যা করেছিলেন তা ছিল একটি রাষ্ট্রের আত্মরক্ষার যুদ্ধ, যার লক্ষ্য ছিল জিহাদি সন্ত্রাসীদের হাত থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস ঠেকানো, দখল ঠেকানো। শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাবের অভিযান ছিল টার্গেটেড। ক্যাম্প, অস্ত্রের গুদাম ধ্বংস করা এবং যারা রাষ্ট্রকে দখল করতে চেষ্টা করেছিল তাদেরকে ঠেকানো। ফলে উভয় পক্ষের সংঘর্ষে নিহত এবং আহতদের মধ্যে ছিল বেশিরভাগই এই জিহাদি কাণ্ডে অংশগ্রহণ করা সদস্য। সাধারণ জনগণকে কৌশলে মিথ্যে তথ্য ছড়ায়ে তার ভিডিও চিত্র ছড়িয়ে দিয়ে রাস্তায় নামানো হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা থেকে একপাক্ষিক রিপোর্ট প্রকাশ করে মানুষকে উস্কানো হয়েছিল। আর সামাজিক যোগাযোগ মাধ্যম তো পুরাই ছিল জিহাদিদের দখলে। একবার ভাবুন তো, যদি শেখ হাসিনা এই জিহাদিদের ঠেকাতে সক্ষম হতেন তাহলে কি হতো? বিশ্ব দেখত হেফাজতি আর জামাত শিবিরের ট্রেনিং ক্যাম্প হওয়া থেকে বাংলাদেশ বেঁচে গেছে। ডক্টর ইউনূসের বিশাল এবং বিপুল দুর্নীতির রেকর্ড এবং মার্কিন ডিপ স্টেটের পয়সায় বাংলাদেশের সুশীল সমাজ ও পাকিস্তানের মিলিত শক্তির বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চক্রান্ত ফাঁস হয়ে যেত। অর্থাৎ ন্যারেটিভকে আপনারা বলতেন দেশ রক্ষার যুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এই ট্রাইব্যুনাল এখন একটি মূল লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তা হলো জুলাই মাসের মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কাণ্ডের রায় ঘোষণা করে আদেশ দেওয়া। আইনমন্ত্রী সহ যারা এখন বন্দী আছেন তাদেরকে আগস্ট মাসে দিয়ে দেওয়া। আগস্ট শোকের মাস, বঙ্গবন্ধুকে মাস, সে মাসেই তারা কার্যকর করতে চাইছে। যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের বর্তমান ঘটনা প্রবাহের উপর ডক্টর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় যে কোনো খবরের জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন। আমি তাদের চোখে মুখে, প্রেস নোটে, প্রোপাগান্ডা সচিবের সরবরাহকৃত প্রেস নোটে সর্বত্র অস্থিরতা দেখতে পাচ্ছি। আপনি পাচ্ছেন না? গণহত্যার অভিযোগ থেকে সরে এসেছে। হয়তো কিছুদিনের মধ্যেই তারা এই বিচার প্রক্রিয়া থেকেই সরে আসতে বাধ্য হবে। দেখেন এবং দেখতে থাকুন, আর ভালো থাকুন।